রেডিও তেহরান শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের প্রতিরক্ষা শিল্পের তরুণ বিজ্ঞানীরা চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছেন, জানালেন সামরিক প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি। তিউনিসিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতের সঙ্গে হামাস মুখপাত্রের সাক্ষাৎ। প্রতিরোধ যোদ্ধাদের পৃষ্ঠপোষকতা দেয় ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ। বাংলাদেশে এনআইডি ব্যবস্থাপনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের নির্দেশ, তীব্র সমালোচনা করলেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। ভারতে গৃহবধূ এবং অবিবাহিত তরুণীরাও গর্ভ ভাড়া দিয়ে সারোগেট মা হতে বাধ্য হচ্ছেন বলে খবর। করোনায় কাজ হারিয়ে এমন দুর্দশা। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইরানের সামরিক বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, প্রতিরক্ষা শিল্পের তরুণ বিজ্ঞানী ও কর্মকর্তারা চোখ ধাঁধানো সাফল্য অর্জন করেছেন। তিনি আজ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জ্বালানি খাতের দুটি প্রকল্প উদ্বোধনের সময় একথা বলেন। জেনারেল বাকেরি আরও বলেন, ইরানি বিজ্ঞানীরা সবচেয়ে জটিল ও কঠিন প্রযুক্তি অর্জন করতে সক্ষম হয়েছেন। দখলদার ইসরায়েলের সঙ্গে ফিলিস্তিনিদের সংগ্রাম ও জিহাদ প্রসঙ্গে বলেন, সত্য ও মিথ্যার লড়াই ইতিহাসের সব পর্যায়ে ছিল এবং এখনও তা অব্যাহত রয়েছে। এই লড়াইয়ের ধরনে কেবল পরিবর্তন এসেছে, কিন্তু এটা সবসময়ই ছিল। তিনি বলেন, ফিলিস্তিনিরা আগে পাথর ছুঁড়ে প্রতিবাদ জানাত, এখন তারা গুলি ও রকেটের মাধ্যমে দখলদারদের জবাব দিচ্ছে। তারা এখন সামরিক পন্থায় প্রযুক্তির সাহায্যে লড়াই করছে। এ সময় তিনি সবাইকে সুযোগ কাজে লাগানোর এবং উন্নয়ন অব্যাহত রাখার আহ্বান জানান। ইরানের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী সাইদ জালিলি বলেছেন, দেশের অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রয়োজন। তিনি টেলিভিশনে দেয়া বক্তব্যে নিজের নির্বাচনী ইশতেহার প্রকাশ করে বলেন, মুদ্রাস্ফীতি, দ্রব্যমূল্য বৃদ্ধি ও আবাসন সংকট সহ অর্থনৈতিক সমস্যাগুলোর সমাধানের জন্য এই খাতে বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, ইরানের প্রচুর সম্পদ ও সম্ভাবনা রয়েছে এবং সেগুলোকে কাজে লাগিয়ে অর্থনৈতিক বিপ্লব করার জন্য উপযুক্ত কর্মপরিকল্পনা প্রয়োজন। ইরানের বিচার বিভাগের প্রধান ও ত্রয়োদশ প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী সাইয়েদ ইব্রাহিম রাইসি বলেছেন, জনগণের সমস্যা সমাধান এবং দুঃখ দুর্দশা থেকে তাদেরকে মুক্তি দেওয়ার লক্ষ্যেই তিনি এ বছরের নির্বাচনে প্রার্থী হয়েছেন। তিনি মঙ্গলবার তেহরানে এক বক্তব্যে আরও বলেন, দেশে কিছু কিছু ক্ষেত্রে অন্যায়, বৈষম্য ও দুর্নীতি বিরাজ করছে, যেগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। রাইসি বলেন, সরকারি অফিস আদালত থেকে দুর্নীতির বিষ বৃক্ষ উপড়ে ফেলতে হবে। তিউনিসিয়া সফররত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের একটি প্রতিনিধি দল তিউনিসে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা রাউফ শেবানির সঙ্গে সাক্ষাৎ করেছে। হামাসের মুখপাত্র সামি আবু জুহরি তিউনিসিয়া সফরকারী প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন। সাক্ষাতে আবু জুহরি ও শেবানি গাজা উপত্যকার উপর সাম্প্রতিক ইসরায়েলি আগ্রাসন সহ ফিলিস্তিনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন। ইরানি রাষ্ট্রদূত গাজা যুদ্ধে ফিলিস্তিনিদের বিজয়ে প্রতিরোধ আন্দোলনগুলোকে ইরানের পক্ষ থেকে অভিনন্দন জানান। সাক্ষাতে সামি আবু জুহরি ফিলিস্তিনি প্রতিরোধ অক্ষের প্রতি পৃষ্ঠপোষকতা দেওয়ার জন্য ইরানের সর্বোচ্চ নেতা, সরকার ও জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। হামাসের মুখপাত্র বলেন, সাম্প্রতিক যুদ্ধে প্রতিরোধ যোদ্ধারা বাইতুল মুকাদ্দাসে ইহুদিবাদী ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে এবং যুদ্ধের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিয়ে তেল আবিবকে যুদ্ধবিরতিতে বাধ্য করেছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে।
বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ব্যবস্থাপনার দায়িত্ব নির্বাচন কমিশন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে এই পদক্ষেপের সমালোচনা করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বাংলাদেশি নাগরিকদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি ব্যবস্থাপনার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইতিমধ্যে এ ব্যাপারে কাজ শুরু হয়ে গেছে। আজ বুধবার আইন শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের কথা জানান মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক। তিনি বলেন, কোনো নাগরিক জাতীয় পরিচয়পত্রের জন্য কিংবা সংশোধনের আবেদন করলে তাকে 1 মাসের মধ্যে সিদ্ধান্ত জানাতে হবে। দেয়া সম্ভব না হলে কেন দেয়া যাবে না সেই বিষয়টিও লিখিতভাবে সংশ্লিষ্ট নাগরিককে জানাতে হবে। মন্ত্রী জানান, নির্বাচন কমিশনের দায়িত্ব ভোটার তালিকা তৈরি করা। জাতীয় পরিচয়পত্র করার মতো সক্ষমতাও তাদের নেই। পৃথিবীর কোনো দেশে এমন নিয়মও নেই। তবে সরকারের এই সিদ্ধান্ত প্রসঙ্গে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার আজ তার লিখিত বক্তব্যে আশঙ্কা প্রকাশ করেছেন, জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ অন্যত্র স্থানান্তর সামগ্রিক নির্বাচনী ব্যবস্থাপনায় অন্তিম যাত্রার আয়োজন। জনবল সহ জাতীয় পরিচয়পত্র অনুবিভাগ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্থানান্তরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা হচ্ছে নির্বাচন কমিশনের কফিনে সর্বশেষ পেরে। আজ বুধবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র স্থানান্তর সম্পর্কে আমার বক্তব্য শীর্ষক লিখিত বক্তব্যে তিনি বিষয়টিকে সংবিধান পরিপন্থী উল্লেখ করে বলেন, সংবিধানের 108 ধারার 4 উপধারায় বলা হয়েছে, নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবেন এবং কেবল এই সংবিধান ও আইনের অধীন হবেন। এটি কমিশনের জন্য রক্ষা কবচ হলেও নির্বাচন কমিশনের স্বাধীনতা এখন কোথায়? রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মালয়েশিয়া, বাহরাইন ও নেপাল সহ বেশ কয়েকটি দেশে নতুন করে ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বেবিচক। এদিকে ইরান এবং ওমান সহ আগের তালিকায় থাকা কয়েকটি দেশের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। ভারতের পশ্চিমবঙ্গে প্রাণঘাতী করোনা ভাইরাসে একদিনে 9,424 জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন 137 জন। এদিকে আজ ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চের মহানির্দেশক বলরাম ভার্গব বলেছেন, বুধবার দেশের কমপক্ষে 350 জেলায় সংক্রমণের হার 5% নিচে রয়েছে। ভারতে করোনার প্রকোপে কাজ হারিয়ে গৃহবধূ এমনকি অবিবাহিত তরুণীরাও গর্ভ ভাড়া দিয়ে সারোগেট মা হতে বাধ্য হচ্ছেন বলে খবর পাওয়া গেছে। বিজেপি শাসিত গুজরাটে সম্প্রতি এ ধরনের বেশ কয়েকটি করুণ কাহিনী গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতে করোনার প্রকোপে কাজ হারিয়ে মানুষজনের আর্থিক দুরবস্থা যে কোন পর্যায়ে পৌঁছেছে তা বিজেপি শাসিত গুজরাটের দিকে লক্ষ্য করলে বোঝা যায়। গণমাধ্যমে প্রকাশ, এখানে গৃহবধূ এমনকি অবিবাহিত তরুণীরাও গর্ভ ভাড়া দিয়ে সারোগেট মা হতে বাধ্য হচ্ছেন। সম্প্রতি এ ধরনের করুণ কাহিনী প্রকাশ্যে এসেছে। গণমাধ্যমে প্রকাশ, করোনা পরিস্থিতির কারণে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাওয়ার ফলে কাজ হারাচ্ছেন অনেকেই। এজন্য মহিলারা গর্ভ ভাড়া দিতে বাধ্য হচ্ছেন। গুজরাটে এরকম 20 থেকে 25টি ঘটনা প্রকাশ্যে এসেছে। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের ভাষা ও চেতনা সমিতির সম্পাদক ও কলকাতার প্রেসিডেন্সি কলেজের সাবেক অধ্যাপক ডক্টর ইমানুল হক আজ বুধবার রেডিও তেহরানকে বলেন, পদ্মজোড়া থেকে একসময় নরেন্দ্র মোদী জিতেছিলেন। সেই কেন্দ্রে এক তরুণী নিজেকে বিক্রি করবে বলে বিজ্ঞাপন দিয়েছিলেন। এটা ভারতবর্ষের থেকে প্রথম, ভারতবর্ষের থেকে এটাও প্রথম মডেল যে গুজরাটের তরুণীরা যারা এখনো বিবাহিত নন তারাও নিজেদের সারোগেট মাদার হিসেবে বা বিকল্প মা হিসেবে গর্ভ ভাড়া দিচ্ছেন। এটা গুজরাট মডেল নয়, এটা খুব লজ্জার মডেল, জাতীয় লজ্জা এটা। এবং গুজরাটের যে চরম দুরবস্থা সেটা বোঝা যায় যে শ্মশানে
রাজনীতিতে বিরুদ্ধশালী এবং হচ্ছে ওষুধের তীব্র কালোবাজারি ও কালো টাকার রমরমা রেখে। বলছিলেন ডক্টর ইমানুল হক। গুজরাটের পূর্ব আহমেদাবাদে 23 বছরের বয়সী এক তরুণী বাড়িতে কাজ করতে যেত, কিন্তু কাজ বন্ধ হয়ে যাওয়ার কারণে তার সামনে সংসার চালানোর সমস্যা তৈরি হয়। এই সময় তাকে একজন সারোগেট মা হওয়ার পরামর্শ দেন। তার ওই রাস্তা ঠিক বলে মনে হয় তিনি এক দম্পতির সন্তানের সারোগেট মা হতে চলেছেন। সংসার খরচ চালাতে মহিলারা ওই পথ বেছে নিয়েছেন বলে জানা গেছে। আশ্চর্যের বিষয় হলো তাদের মধ্যে কিছু অবিবাহিত তরুণীও রয়েছেন। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন তার দেশ থেকে অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-400 কিনতে ভারত বদ্ধপরিকর এবং দেশটির কাছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ ব্যবস্থা হস্তান্তর করা হবে। তিনি মঙ্গলবার ব্রিক্স সদস্য দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক ভার্চুয়াল বৈঠক শেষে সাংবাদিকদের কথা বলেন। তিনি বলেন, আমরা এই ব্যবস্থা সরবরাহের পরিকল্পনায় কোনো পরিবর্তন আনিনি এবং ভারতীয় কর্তৃপক্ষ এটি গ্রহণের সিদ্ধান্তে অটল রয়েছে। মালয়েশিয়া অভিযোগ করেছে দেশটির আকাশ সীমার কাছে বিমান মহড়া চালিয়ে চীন মালয়েশিয়ার সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। অন্যদিকে বেইজিং দাবি করেছে আন্তর্জাতিক আইনের প্রতি পূর্ণ সম্মান জানিয়েই সে দেশের জঙ্গি বিমানগুলো নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে অংশ নিয়েছে। মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী হিশামুদ্দিন হোসেন মঙ্গলবার বলেন তার দেশের পূর্বাঞ্চলীয় সারাওয়াক প্রদেশের আকাশসীমার কাছে বিমান মহড়া চালানোর প্রতিবাদে তিনি কুয়ালালামপুরে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতকে তলব করবেন। তিনি বলেন চীন তার দেশের আকাশসীমা ও সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে। হিশামুদ্দিন আরো বলেন মালয়েশিয়ার অবস্থান অত্যন্ত পরিষ্কার। কোন দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অর্থ এই নয় যে আমরা আমাদের জাতীয় নিরাপত্তার সঙ্গে আপোষ করব। ইরানের নৌবাহিনীর একটি জাহাজে আগুন লেগে তা সাগরে ডুবে গেছে। খার্গ নামের জাহাজটি নৌবাহিনীর প্রশিক্ষণ ও লজিস্টিক জাহাজ হিসেবে ব্যবহার হয়ে আসছিল। গতকাল মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে ওমান উপসাগরে জাহাজটিতে আগুন লাগে। এরপর প্রায় 20 ঘণ্টা ব্যাপী চেষ্টা চালিয়েও জাহাজটিকে রক্ষা করা সম্ভব হয়নি। তবে জাহাজে থাকা 400 জন ক্রু ও প্রশিক্ষণার্থীকে উদ্ধার করা হয়েছে। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সে দেশের একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে ফের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে পশ্চিম এশিয়ায় হস্তক্ষেপ ও অস্থিতিশীলতার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। এ সম্পর্কে দৃষ্টিপাতে প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান সেদেশের একটি বার্তা সংস্থাকে দেয়া সাক্ষাৎকারে ইরানের বিরুদ্ধে ফের মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ তুলে পশ্চিম এশিয়ায় হস্তক্ষেপ ও অস্থিতিশীলতার জন্য ইরানকে অভিযুক্ত করেছেন। সম্প্রতি কুয়েতের যুবরাজ মাশাল আহমদ জাবের আল সাবার সৌদি আরব সফরকে কেন্দ্র করে ইরানের বিরুদ্ধে অভিযোগ আরোপ করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। ইরানের বিরুদ্ধে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর অভিযোগকে কয়েকটি দিক থেকে মূল্যায়ন করা যায়। প্রথমত, সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান ইরানের বিরুদ্ধে সরাসরি বিষোদ্গার করে মার্কিন সরকারের সঙ্গে সমন্বয় করে ইরানের উপর আরও চাপ সৃষ্টির জন্য কুয়েত ও সৌদি আরব চেষ্টা চালাবে বলে আশা প্রকাশ করেছেন। তার এই বক্তব্য থেকে বোঝা যায় সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান সহ অন্যান্য পদস্থ কর্মকর্তারা সম্প্রতি ইরান সহ প্রতিবেশী সব দেশের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক প্রতিষ্ঠায় যে আগ্রহ প্রকাশ করেছিলেন তা থেকে তারা সরে এসেছেন এবং ফের ইরানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অপপ্রচারে মেতে উঠেছেন। দ্বিতীয়ত, সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ইরান বিরোধী বক্তব্য থেকে বোঝা যায় এ অঞ্চলের অন্য আরব দেশগুলো সৌদি আরবের কাছে নিজেদের স্বাধীনতা বিকিয়ে দিতে প্রস্তুত নয়। তৃতীয় বিষয়টি হচ্ছে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর ইরান বিরোধী বক্তব্য যুবরাজ মোহাম্মদ বিন সালমানের দৃষ্টিভঙ্গির ঠিক উল্টো। এ থেকে বোঝা যায়
অন্য দেশের ব্যাপারে সৌদি কর্মকর্তাদের মধ্যে দৃষ্টিভঙ্গিগত মতপার্থক্য রয়েছে। চতুর্থ বিষয়টি হচ্ছে, তিনি এমন সময় ইরানের বিরুদ্ধে বক্তব্য দিলেন যখন সম্প্রতি ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা কুচ শহর ও গাজায় ইসরায়েলি আগ্রাসনের দাঁতভাঙা জবাব দিয়েছে এবং ইরান থেকে শুরু করে ইরাক, সিরিয়া, ইয়েমেন ও লেবাননের প্রতিরোধ শক্তিগুলো বিজয়ের ধারা অব্যাহত রেখেছে। পঞ্চম বিষয়টি হচ্ছে, সম্প্রতি ইয়েমেনের যোদ্ধারা সৌদি আরবের বিরুদ্ধে সফল সামরিক অভিযান চালানোর পর এটাই প্রথম রিয়াদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইরানের বিষয়ে বড় ধরনের প্রতিক্রিয়া। অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হলেও ইয়েমেনিদের হামলায় সৌদি সেনারা লজ্জাজনকভাবে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করায় সৌদি কর্মকর্তারা খুবই ক্ষুব্ধ ও হতাশ হয়ে পড়েছে। এ অবস্থায় অযথা ইরানের বিরুদ্ধে বিষোদ্গার না করে সৌদি কর্মকর্তাদের উচিত ইয়েমেনের হুথি সমর্থিত সরকার ও তাদের নিয়ন্ত্রিত সেনাবাহিনী ও স্বেচ্ছাসেবী বাহিনীর শক্তির বিষয়টি উপলব্ধি করা এবং ইয়েমেনে গণহত্যা বন্ধ করা। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio teheran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। নতুন সংখ্যা বাড়িয়েছে করোনার ভারতীয় ধরন। ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্থানীয়ভাবে চিকিৎসার উপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ সম্পর্কে এই প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বাংলাদেশের পশ্চিম ও দক্ষিণ পশ্চিম সীমান্তের জেলাগুলোতে করোনা সংক্রমণ নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। করোনা বিষয়ক জাতীয় কারিগরি পরামর্শ কমিটি বলেছে, দেশে করোনা পরিস্থিতির অবনতি ঘটছে, তাই সংক্রমিত জেলায় আন্তঃজেলা গণপরিবহন বন্ধের সুপারিশ করেছে তারা। করোনা বিস্তার রোধে খুলনায় জারি করা হয়েছে 1 সপ্তাহের কঠোর বিধিনিষেধ। নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলায় বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিনে জানানো হয়েছে, সারা দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আজ সকাল 8টা পর্যন্ত গত 24 ঘন্টায় আরও 34 জন মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 12,694 জনে। একই সময় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন 1,988 জন। ওদিকে রাজশাহী বিভাগে আরও 3 জেলায় বেড়েছে সংক্রমণ। নাটোর, নওগাঁ এবং জয়পুরহাটে শনাক্তের হার বেড়েছে টানা 3 দিন। এর মধ্যে নওগাঁয় সবচেয়ে বেশি 39%। এর আগে চাঁপাইনবাবগঞ্জে সংক্রমণ বাড়ায় আরো 7 দিন লকডাউন বাড়ানো হয়েছে। রাজশাহী জেলা সিভিল সার্জন কাইয়ুম তালুকদার বলেছেন, স্থানীয় অধিবাসীদের মাঝে করোনা নিয়ে একরকম গা ছাড়া ভাব থাকার কারণে অসতর্কতা থেকে সংক্রমণ বাড়ছে। তবে ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞগণ। নবাবগঞ্জ বা শিবগঞ্জ বা সোনামুদ্দিনের যে রোগীগুলা, ওইখানে যদি আমরা চিকিৎসার ব্যবস্থা ইনশিওর করতে পারি, তাহলে তারা রাজশাহী আসছে না, তাদের স্বজনরা রাজশাহী আসছে না, তাহলে রাজশাহীর লোকগুলা নিরাপদ থাকছে। ওদিকে রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার পর এর প্রভাব পড়েছে সীমান্ত জেলার নওগাঁতেও। গত 24 ঘন্টায় জেলায় 197 জনের নমুনা পরীক্ষায় 67 জন করোনায় আক্রান্ত হয়েছেন। এই অবস্থায় নওগাঁ পৌরসভা এবং নিয়ামতপুর উপজেলায় বিশেষ লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। আজ বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলন ডেকে জেলা প্রশাসক হারুন আল রশিদ এই লকডাউন ঘোষণা করেন। অপরদিকে দক্ষিণ পশ্চিমের বিভাগ খুলনাতেও সংক্রমণ বাড়ছে আশঙ্কাজনক হারে। এখানে 3 দিনের হিসাবে শনাক্তের হারে এগিয়েছে খুলনা জেলা। সর্বশেষ সংক্রমণের হার পাওয়া গেছে 49%। এরপরে সাতক্ষীরায় 38, যশোরে 29 এবং কুষ্টিয়ায় 14% রোগী শনাক্ত হয়েছে। এই অবস্থায় করোনা সংক্রমণ রোধে খুলনায় 1 সপ্তাহের কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আগামী 4 জুন থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতি এবং খুলনার মেয়র তালুকদার আব্দুল খালেক জানান, করোনা সংক্রমণ রোধে জেলায় লকডাউনের প্রয়োজন নেই, বিধিনিষেধ থাকবে। তবে খুলনা মহানগরীর সদর থানা, সোনাডাঙ্গা ও খালিশপুর থানা এলাকায় সব ধরনের দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। প্রতিবেদনটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, দৃষ্টিপাতের পর এবারে রয়েছে স্বাস্থ্য ও